আমি আপনাদেরকে বলবো যে আপনারা দ্বিতীয়বারের জন্য আর কোনোদিনও অজুহাত জিনিসটা জীবনে আনবেন না। আপনি এতটা লজ্জিত হবেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে সবাইকে। একেবারে উনি একজন একাই মোদি কেয়ারকে এগিয়ে নিয়ে যান, কারণ ওনার হাজবেন্ড ওনাকে মোদি কেয়ার নিয়ে কোনো সাপোর্ট করেননি বা বোঝেননি বা সেভাবে পারেন না। সেটা অনেকের ক্ষেত্রে আমাদের রয়েছে, সেটা বড় কথা না। প্রচন্ড লড়াই এবং শেখার মারাত্মক আগ্রহ ডে ওয়ান থেকে। দ্বিতীয় কথা হচ্ছে, খুব ভালো চলছিল, সঠিকভাবে কাজটা করার চেষ্টা করছিল, হঠাৎ করে ডিটেক্ট হয় ওনার ক্যান্সার। সেই সময় দাঁড়িয়ে উনি কতটা ভেঙে পড়েছে জানি না, বাট ওনার সমস্ত সিরিজ অফ আপলাইন বা ডাউনলাইন করতে কি প্রচন্ড মানে আমাদের অবস্থা বুঝতেই পারছি। ক্যান্সার এমন একটা জিনিস যেটা নিয়ে প্রত্যেকের মনের মধ্যে একটা। তারপরে উনি হসপিটালাইজ হন এবং আমরা জানি যে ক্যান্সারের অনেক কিছু রেজাল্ট হতে পারে এই ট্রিটমেন্টের পরে আগে। তো ওনাকে ওই সময় দেখা যেত, হঠাৎ করে দেখতাম আমাদের জুম মিটিং চলতো, তখন কোভিডের একটু পর পর। কিন্তু প্রতিটি জুম মিটিং এ ওনাকে যখন কেমো করার মতো বলে ওনার সব চুল টুল কিছুই ছিল না, কিন্তু উনি নার্সিং হোমে বসে প্রতিটা জুমে ডাক্তার ওনাকে বলেছিলেন যে ফোন তো আমাদের এখানে অ্যালাউ নয়। বলেছিল যে আমার বেঁচে থাকাটা দুটো জিনিসের উপর, একটা হচ্ছে আপনার উপরে, আর হচ্ছে এই জুমে যে আমি প্রত্যেকটা দিন শুক্রবার শনিবার শুনি, এই দুটোর উপর। তাই একটাকে আপনি যদি অফ করতে চান আমি করে দিতে পারি, ফোন বন্ধ করে দিতে পারি। ডাক্তার ওনার জন্য স্পেশাল পারমিশন করে ওনার ফোনটা আমাকে যেন থাকে শুধু জুম মিটিং শোনার জন্য, তার জন্য ব্যবস্থা করেছিল। ওখান থেকে শুরু করে যখন নিজে একটা লিডার প্রথম থেকে যখন শুরু করে তখন ততটা অ্যাক্টিভ থাকে না, টিমটা অনেকটা অ্যাক্টিভ থাকে না, কারণ তখন যদি বিকল্প হয়ে যায় কোনো জায়গায় কারণ যে কোনো কারণে। আমার এসে নতুন করে টিমটাকে ধরা, টিমটাকে চাঙ্গা করা, অনেকে অনেকভাবে ওনাকে অনেকভাবে ওনাকে লিখিয়ে, উনি যখন শুরু করেছিল ভালো রাইজ করছিল, ওনারই প্যারালাল কোনো টিম আমাদের ওনার এরিয়াতে যথেষ্ট ভাবে ওনার টিমটা যেন নষ্ট হয়ে যায়, তার যাবতীয় যা কাজ করা কোনো কিছু বাকি রাখে এটা হয়। এবং সেই জায়গায় মানে এবং সেটা মহিলা টিম, আমরা বলি মহিলা আমাদের দরকার, মহিলা হচ্ছে লক্ষ্মী রূপ, কিন্তু আরেকটা কথা বলে ঠিক মহিলারাই মহিলাদের শত্রু, এত হিংসে নিজেদের মধ্যে থাকে। ঠিক আছে, ছেলেদেরও থাকে কিন্তু মহিলাদের বেশি রাখে। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে তারা যদি মোদি কেয়ারে সব জায়গা থেকে ওরা বিজনেসটা কি করে ছোট করা যায় সব চেষ্টা করছিল, বাট তারপরে কিন্তু লড়াই করে আজকে একজন ক্যান্সার সার্ভাইভার, আজকে মিলিনিয়ার হয়েছেন, ওয়ান এন্ড অনলি রুবি পল। রুবি রুবি মা বলাটা এসে সম্পাদিত আমার সমস্ত কাজ করেছি। হাততালি থামছে কেন? জ্বলন্ত এক্সাম্পল আমাদের প্রত্যেকের কাছে, শুধু মহিলাদের ক্ষেত্রে নয় সবার জন্য, এবং আমাদের কাছে ভীষণই প্রিয়। এবং মোদি কেয়ারটা ওনার বেঁচে থাকার একটা জায়গা। তো এবার বসুন প্লিজ। এবার আমি আপনাদের বলবো খুব মন দিয়ে শুনুন না কথাগুলো। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে তোমার এই মুখে আসা কাহিনীর সঙ্গে কোন কোন ওয়েলনেস প্রোডাক্ট তোমাকে খুব হেল্প করেছে তুমি সেটাকে সবাইকে বলো। হ্যাঁ, কারণ আপনারা বুঝতেই পারছেন যে প্রি ক্যান্সার পোস্ট ক্যান্সার দুটোই কিন্তু মেনটেন করাটা ভীষণই নিজেকে শারীরিকভাবে ভীষণই একটা বড় ব্যাপার। সেখানে মোদি কেয়ারের ওয়েলনেস কিভাবে এবং কোনটা কোনটা ওনাকে হেল্প করেছে কোন কোন প্রোডাক্ট পার্টিকুলার তারই উপরে উনি আপনাদেরকে ইনফরমেশন দেবেন। আপনারা রেডি তো শোনার জন্য? ওভার টু রুবি। গুড মোদি কেয়ার মর্নিং। গুড মর্নিং। খুব ভালো দিন, আজকে গুরু পূর্ণিমা, তাই আজকের দিনটাকে আমি গুরুদের মিস করতে চাই না, সবাইকে আজকে পেয়েছি সামনে। আপনারা তো যা বলার বলেই দিল, বাট আমার যেটা বলার যে সত্যি জীবনের মোদি কেয়ার আনতে গেলে মানুষকে যখন আমরা বোঝাই সত্যি খুব কষ্ট হয়। মানুষ যখন বিশ্বাস করতে চায় না তখন মনে হয় কি বলে বিশ্বাস করাবো, অনেক রকম চেষ্টা করে যায় যে কিভাবে একে বোঝাবো যে মোদি কেয়ার থেকে কি পাওয়া যায়। শুরুতে
আমিও অবশ্য ভরসা করেছিলাম যে আমি বুঝছি না, ঠিক আছে, বাট আপলাইনের ওপর ছেড়েছিলাম যে উনি যেভাবে বলছে নিশ্চয়ই কিছু একটা হবে, এই বিশ্বাসটুকু করেছিলাম। কারণ যতক্ষণ সাবজেক্টটাকে আমি না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত একটু আপলাইনকে ভরসা করাটাই ভালো। তো সেই ভরসা করে আজকে 1 বছর, মানে আমি 6 বছরে যে আমার জার্নিটা, তার মধ্যে 1টা বছর আমি শুধু আপলাইন আমাদের শিখতে বলেছিল, এবং যেখানে যত মিটিং হতো, ওয়েলনেসের প্রোগ্রাম যা হতো, শুধু সেগুলোকে আমি শিখে গেছি। আর থ্যাংক গড আমি শিখেছিলাম বলে, যেটা আমার মানে হঠাৎ করে 2020-তে আমার আশা যে আমার জীবনে যে বিপর্যয়টা, সেটাকে আমি সামলাতে পেরেছিলাম। আর সত্যি কথা বলতে থেকে আমি যে আমার বাড়িতে আমার হাজবেন্ড আর আমার 2টো ছোট মেয়ে আছে, এইটুকু পর্যন্ত। সুতরাং আমার গার্জিয়ান বলে এই মুহূর্তে, মানে যখন মানুষ খুব বিপদে থাকে, এই ক্যান্সার একটা তো এমন রোগ যে এখন আমরা অনেক শুনছি, কিন্তু তাহলেও কেউ ভয় পাই না সেটা নয়। তো সেই সময় কিন্তু ভয় আমি যে একেবারে পাইনি তা নয়। ক্যান্সার ভয় পেয়েছিলাম এই কারণে যে সেই মুহূর্তে যে 1টা বছর আমি মোদি কেয়ারে পেরিয়েছি, মোদি কেয়ারের অনেক কিছু দেখেছি। তো আমার অনেক স্বপ্ন সেই মুহূর্তে আমার মনে কিন্তু তৈরি হয়ে গেছে যে আমি এটা করব, আমি ওটা করব। তো হঠাৎ করে ওই জায়গাটাতে আমার ধাক্কা লেগেছে, কারণ আমরা অনেকেই অসময়ে চলে যাই। তা আমাদের চলে যাওয়াটা কিন্তু আমাদের মানে পরিবেশ সেটা কিন্তু মেনে নেয়, আমাদের ফ্যামিলিও কিন্তু ঠিক আস্তে আস্তে করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি দেখেছি যে যে মনে করে যে আমি এই ফ্যামিলিতে ভীষণ এসেনশিয়াল, আমাকে ছাড়া একদিনও চলবে না, এই যে ভাবনা, যদি কোনো কারণে উনি না থাকে, সেই ফ্যামিলি কিন্তু জলে ভেসে যায় না, কোনো না কোনো রকম ভাবে তারা কিন্তু ঠিক সাবস্টিটিউট তাদের কিন্তু জোগাড় হয়ে যায়। তা আমি কিন্তু আমার ফ্যামিলির জন্য ভয় পাইনি। আমি জানি আমি যদি চলে যাই, আমার ফ্যামিলি কিন্তু ঠিক যেভাবে হোক ওরা দাঁড়িয়ে যাবে। ভগবান কিন্তু আছে তাদের জন্য, ঠিক মানে আমাদের একটা পথ বন্ধ হলে কি হয়, আরেকটা পথ খুলে যায়। তো তাদের জন্য ওদের ব্যবস্থা ঠিক করে দেবে। কিন্তু আমার যে স্বপ্নগুলো পূরণ হবে না, সেইটাই ছিল আমার সবথেকে বেশি দুশ্চিন্তার কারণ এবং মনের কষ্টের কারণ। যে আমি কি করে, মানে আমি যে এত কিছু দেখে ফেলেছি মোদি কেয়ারে, যে এগুলো করবো, এই যে ভাবনাগুলো মনের মধ্যে তৈরি হয়েছে, ওগুলো তো আমি আর করতে পারবো না। তো সেই জন্য মানে আমার ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের খুব শক্তির প্রয়োজন হয়, কারণ এইরকম মানে কন্ডিশন যখন হয়, তখন মানুষের একটু মেন্টাল সাপোর্টের প্রয়োজন লাগে আর ফিজিক্যাল সাপোর্টের লাগে, কারণ হসপিটাল যেতে হবে, তার জন্য একটা লোক, এরকম ফিজিক্যাল একটু সাপোর্ট লাগে। আর আরেকটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট। তো এই 3টের মধ্যে বলতে গেলে কোনোটাই আমার ছিল না, কারণ তখন সবে মোদি কেয়ার থেকে এই 10-12 হাজার টাকা হয়তো রোজগার করি, কারণ 1 বছর সবে হয়েছে। তো সেটা তো এই মুহূর্তে এই রোগের জন্য ফিনান্সিয়াল সাপোর্ট নয়। আর মেন্টাল সাপোর্ট বলতে, মেন্টাল সাপোর্ট কে দেবে? আমার ফ্যামিলি তো প্রথম মোদি কেয়ারেই একদম পুরো মানে বিরুদ্ধে। মোদি কেয়ারে তারা পাশে কেউ বিশ্বাসও করে না, মোদি কেয়ারের কোনো কিছুতেই তারা আসেনি। তো সুতরাং মেন্টাল সাপোর্ট ওই সময়টাই নেই, কোনো দিকেই নেই। আর যেহেতু মেয়েরা ছোট, তো সেহেতু ফিজিক্যাল সাপোর্ট বলতে সেই জায়গাটাতেও কিন্তু নেই, কারণ ওদেরকে নিয়ে আমি কোথায় যাব? ওই সময় হচ্ছে মানে যেই সময়টায় মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, সেই সময় ছোট দুটো মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? কোন হসপিটালে ওদেরকে নিয়ে যাব? ওরা নিজেরাই পারে না চলতে। তো এই 3টে জায়গায় কিন্তু আমার অফ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ভেবেছি যে ঠিক আছে, কোনো পরোয়া নেই, যার কেউ নেই তার ভগবান আছে, সেই মনে করে আমি কিন্তু পুরোটাই আমার মানে এই সময়টায় বলছি যে এই করোনাতে লোকে ভয় পেয়েছে, তো আমার মনের জোরে আমি বলছি যে আমি 12 থেকে 13 বার করোনা টেস্ট করিয়েছি, এবং করোনা পেশেন্টদের সাথে দাঁড়িয়ে জেনারেল হসপিটালে দাঁড়িয়ে আমি কিন্তু এতবার টেস্ট করিয়েছি, একবারও আমার করোনা ধরা পড়েনি। এবং ওটা আমার বিশ্বাস ছিল যে আমার করোনা হবে না, এটা আমার মনে কোথায় যেন বিশ্বাস ছিল যে আমাকে ওখানে টেস্ট করাতে হবে হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য, কিন্তু আমার করোনা হবে না, এরকম একটা ধারণা মনের মধ্যে আমার রয়েছে। সত্যিই হয়নি, কারণ এই যে চিকিৎসাটা, এই চিকিৎসার ফলে ইমিউনিটি পাওয়ার একদম জিরোতে হয়ে যায়। এই জন্য ডাক্তারও ভয় পেয়েছে। অনেক সময় দেখা গেছে তখন তো প্রত্যেকটা হসপিটাল মানে কি সব করোনা পেশেন্ট ভর্তি,
আমার তো থাকারই জায়গা নেই, আমি একদিনের জন্য অ্যাডমিট হই, সারাদিন আমি ওখানেই থাকি, কেমো চলে, তারপরের দিন আমাকে ছুটি দেয়। তো বেডই নেই, এমনও হয়েছে যে আমাকে আইসিইউতে রেখেছে। আর আপনারা জানেন আইসিইউতে কীরকম পেশেন্টরা সব থাকে, মানে প্রত্যেকেরই প্রায় শ্বাস বেরিয়ে যাওয়ার আগে আইসিইউতে যারা থাকে ওই রকম পেশেন্টদের মাঝখানে আমাকে থাকতে হচ্ছে। এখন ডাক্তার এসে এক একজন হয়তো রেগে গেছেন যে আরে ওনাকে কেন এখানেই আপনারা রেখেছেন, এই পেশেন্টগুলো দেখে ওনার এমনি ভয় পেয়ে যাবে, আপনারা ওনার কন্ডিশনটা বোঝেন না। কিন্তু আমি বলেছি স্যার কিছু হবে না, তার কারণ হচ্ছে আমার পেশেন্ট, আমি তো কোনো পেশেন্ট তো আমার মাথায় মস্তিষ্কে ঢুকছে না, পেশেন্টের কি অবস্থা সেটা নিয়ে আমি ফ্যাক্টর পড়ে না, আমি সম্পূর্ণ নিজের মধ্যে ডুবে যাই। হসপিটালে আমি বই নিয়ে যেতাম, যতক্ষণ থাকতাম ততক্ষণ বই, আর তারপরে যেহেতু দিনের বেলা ওরা ফোনটাকে খুব বেশি অ্যালাউ করতো না, তো রাত্রিবেলার দিকে টুকটুক করে সবাইকে মেসেজ করা, একটু জুম মিটিং শোনা, ওইগুলো রাত্রিবেলার দিকে করতাম। তো সেই কারণে আমার তো ধ্যান জ্ঞানটা কোনো আইসিইউ পেশেন্ট কে মারা যাচ্ছে, কে কি হচ্ছে ওইদিকে একদম ছিল না। আমি পুরো আত্মকেন্দ্রিক হয়ে গেছি, একদম নিজের মধ্যে ডুবে গেছি। আর থ্যাংক গড মোদি কেয়ারটা আমি পেয়েছিলাম, তাই আজকে মোদি কেয়ারকে নিয়ে ওই সময়টায় আমি বেঁচেছি। আর মোদি কেয়ারের এই যে সাপ্লিমেন্ট খাওয়া, সত্যি কথা বলতে যারা মোদি কেয়ারে নেই, আমরা বলি তো ফ্যামিলি সাপোর্ট করে, ফ্যামিলি টেক কেয়ার করে, সব ঠিক আছে, কিন্তু ফ্যামিলি কি করে জানবে যে ওই সময় আমার কি কি খাওয়া উচিত বা কি কি খেলে? তারা তো ওষুধপত্র, ম্যাক্সিমাম আমি এখনো অনেক ক্যান্সার পেশেন্টকে দেখি যে তাদের হাজার বোঝায় যে এই সময় কি কি খাওয়া উচিত, তারা কিন্তু বোঝে না, সেই ডাক্তারের ওষুধের উপরই নির্ভর করে। এবং পেশেন্ট কিন্তু দিনে দিনে যে মানে নষ্ট হয়ে যাচ্ছে, তার যে জীবনী শক্তি কমে যাচ্ছে, সেটা তাদেরকে বুঝিয়ে পারা যায় না। তো সেই মুহূর্তে আমি যেহেতু একটু আগে থেকে ট্রেনিং মিটিংগুলো করেছিলাম, সেই জন্য আমি জানি যে এই মুহূর্তে আমাকে কি কি খাওয়া উচিত, যদিও খুব বেশি জানতাম না, তবুও আমার তখন ওই মুহূর্তে, কারণ আমাকে আমার ঠিক রাখতে হবে, আমাকে অন্যের ওপরে আমি ছেড়ে দিয়ে দেবো না, কারণ আমার জীবনটা যখন আমার, এবং যেখান থেকে আমি রিকভারি করতে চাইছি, যেখান থেকে আমি রিকভারি করে আবার উঠে দাঁড়াবো, তো সেই মুহূর্তে আমাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছি, এবং আমি কি দিয়ে সুস্থ হব সেইটাই একমাত্র আমার ধ্যান জ্ঞান ছিল। আমি কারোর কথা শুনিনি, কারণ কখন কেমন নেব, কখন আমি অপারেশন করাবো, কোথায় অপারেশন করব, কারোর কথা শুনিনি। তার মানে বলছি না যে আপনারা কারোর কথা শুনবেন না, কিন্তু ওই মুহূর্তে আমার যেটা ছিল, যে আমার যেটা ধারণা, তার থেকে কারোর ধারণা অ্যাকসেপ্ট করার মতন আমার ওই সময়টায় আমি পাইনি, যে অন্য কারোর বুদ্ধি নেব, যে এর বুদ্ধিটা আমার থেকে ভালো। তা সেই জন্য নিজেকে তখন মনে হয়েছে চলো নিজেকে বাঁচাও, নিজের বুদ্ধিতে যদি মরিও তবু ঠিক আছে, কিন্তু নিজের বুদ্ধিতেই চলো। তো সেই মুহূর্তে আমি, আপনারা জানেন যে 6টা 7টা 8টা কেমো নেওয়াটা কতখানি কষ্টকর, এবং ওই সময়টায় শরীরের কীরকম হাল হয়। তো সেই সময়টায় যে কন্ডিশনটা ছিল, আমি কিন্তু এক মুহূর্ত মানে শরীর আমার অনেকটাই নষ্ট হয়েছে ওই সময়টাতে, কিন্তু মন আমার একটু নষ্ট হয়নি। কারণ আমি এখান থেকে মনে আছে আমাদের ওই দিনকে ডেমো কিট ডে ছিল, আমি সেদিনকে কেমো নিয়ে বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে আমি কিন্তু কোনো রকম তাকাতে পারছি না, কিন্তু তাহলেও তখন তো চুল টুল কিছু ছিল না, ওই ফলস চুল একটা লাগিয়ে আমি কিন্তু ডেমো কিট নিয়ে ছবি তুলে আমি পোস্ট করেছিলাম। কারণ কি ওই মানে আমার সেই মানে এই যে ভাবনাগুলো, যে আমি মানে এমন একটা জগতের মধ্যে নিজেকে বিতরণ করতাম ওই সময়টাতে, যে পারিপার্শ্বিক আত্মীয় স্বজন দেখেছি, আত্মীয় স্বজনরা তো ওই সময় কেউ মানে আসতে পারেনি, কিন্তু ফোন করেছে এমন এমন সবাই, যে যারা জীবনেও কেমন আছিস খোঁজ নেয় না, কিন্তু তারাও ফোন করেছে, করে কিরে কি করে হলো, কি ব্যাপার, দুনিয়ার মানে হাজার বৃত্তান্ত তাদেরকে বলতে হচ্ছে। তো এরকম মানে বিরক্ত কর একদম সেসব আত্মীয়, মানে তারপরে কিন্তু খোঁজ নেয়নি যে তুই এখন ভালো আছিস তো, সেটা কিন্তু আর কেউ খোঁজ নেয়নি। ওই সময় তাদের এত দরদ, সবাই একেবারে দিনে রাত্রে ফোন করে কি করে হলো এটা, কি করে হলো সেটা নিয়ে সবাই চিন্তিত ছিল, কিন্তু এখন কারোর আর কোনো চিন্তা নেই। একমাত্র সেই সময় আমার ডাউনলাইনরা আমার জন্য ভেবেছে, এবং আমার খুব ভালো লাগে এটা বলতে, যে এই যে ডাউনলাইনদের ভালোবাসা, আমরা তো একটা ফ্যামিলি, সবাইকে আমরা ভালোবাসি, সবাইকে নিয়ে আমাদের একটা পরিবার, তো তারা কিন্তু সত্যি আমার পরিবারের মতো না, তখন সেই সময়টা আমার পাশে ছিল। তো তারা এমন বলেছে যে আচ্ছা আমরা তো তোমার পাশে যেতে পারছি না, তোমাকে কিছু করতে পারছি না এই সময়,
কিন্তু এটাও তো করতে পারি যে আমরা যদি ভালো করে বিজনেসটা করি তোমার ইনকামটা বজায় থাকবে, তো এটা দিয়ে আমার মন ভরে গেছে। তো এই জন্য বলি যে সেই সময়টাতে মানে আমি যেভাবে এদেরকে মোদি কেয়ারকে পাশে পেয়েছি, তো মোদি কেয়ারের জন্য একমাত্র আমি এখনো এখানে দাঁড়িয়ে। তো সুতরাং এটা আমার একটা স্ট্রাগল, আর এটা আমার একলাই পথ চলা। কারণ অনেক সময় মানে আমার ফ্যামিলির খুব একটা আমি দেখেছি, আমার ফ্যামিলিকে আমি বলিও না যে এই যে আজকে আমি মিলিনিয়ার হচ্ছি কি কালকে আমি এটা হচ্ছি ওটা হচ্ছি, সবাই দেখছে ছবি কিন্তু কারোর কোনো উৎসাহ নেই যে দেখতে যাব বা কিছু তুমি এটা কি নিচ্ছ কারোর। আমি এটা আমার একটা মানে দুঃখ হলেও আমি মনে করি যে ডেকে এনে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি কাউকে ডাকি না, কাউকে ডাকি না, এমনি আমার মেয়েদেরও বলি না। কারণ ওরাও আমি মানে বলতে খারাপ লাগলেও বলি মা তুমি এত টাকা পেয়েছো এটা এটা কিনবো, লিস্ট বানাচ্ছে, কিন্তু মা তুমি ওই স্টেজে উঠে তুমি ওটা নিচ্ছ ওটা দেখতে যাব কেউ বলে না। তো এই জায়গাটা থেকে বুঝতে পারি যে ফ্যামিলির মায়েরা অন্যরকম হয়, ছেলে মেয়েদের জন্য মায়েরা ভাবে, কিন্তু ছেলে মেয়েরা কিন্তু মার জন্য ওরকম ভাবে। তো সেই কারণে ওটাকে মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছে, ওটা কোনো দুঃখও নেই আমার। কারণ আমার দুটো মেয়ের জায়গায় আমি যতগুলো ছেলে মেয়ে পেয়েছি, তো তাদের জন্য আমার একজন মন আজকে জানাতে চাই কিছু। আমি যদিও প্রোডাক্ট নলেজ দেব না, কিন্তু কেন আমি এগুলো খেয়েছিলাম এই কারণটা একটু আপনাদের বলছি, যাতে এই সময়টাতে আপনারা অন্তত এই প্রোডাক্টগুলো যদি কখনো আপনাদের সামনে কারোর বলতে নেই, যদি কারোর এরকম পজিশনে পড়েন যাতে একটু বলা যায়, কারণ অন্তত সাজেস্ট করা যায়। দেখুন ওই সময় আমি ননি, এটা যদিও ননিটা রেখে এসেছি ভারী হয়ে যাবে বলে, তো ননি খেয়েছিলাম। তার কারণ এটুকু জেনেছিলাম যে আমাদের ননি হচ্ছে আমাদের সেলকে, আমাদের যে আমাদের শরীরের গঠন তো সেল, এই সেলটাকে কিন্তু তৈরি করে এবং মানে আমাদের রিপেয়ার করে আর কি। অ্যাকচুয়াল কি হয়, আমাদের ফ্যান চলে, এগুলো যদি অয়েলিং না হয় আস্তে আস্তে কি হয় ময়লা জমে স্পিড কমে যায়, তাই না? আমাদের ওরকম শরীরের সেল অনেক ড্যামেজ হচ্ছে, নষ্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ এখন তো আমাদের আর সেল গঠন হবে না, এখন সেল নষ্ট হতে থাকবে। যতক্ষণ অবধি আমাদের বার থাকে ততক্ষণ অবধি সেল তৈরি হয়েছে, কিন্তু তারপরে আবার সেল আস্তে আস্তে করে নষ্ট হওয়া শুরু হচ্ছে। তো সেই ননি হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলকে অয়েলিং করে আবার সেলগুলোকে উজ্জীবিত করে দেয়। হ্যাঁ, নতুন কিছু সেল আবার পুরনো জায়গা থেকে ফিরে আসে, কিছু সেল ড্যামেজ হয়ে গেছে চেষ্টা করে সেই সেলগুলোকে রিপেয়ার করে একটুখানি নতুন করার। তো সুতরাং এনার্জি শরীরে তৈরি হয়। আর সবথেকে মানে কেমোটা কি অ্যাকচুয়ালি আমি যেটা বুঝেছি বা ডাক্তারকে, কারণ কেমো দেওয়ার পরেও অ্যাকশনটা কি কেমন আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে কেমোটা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি কেমন কি করে, তখন মানে ডাক্তারের কথার উপরে ভরসা করে বলছি আমরা দেখি পাড়ায় মাঝে মাঝে বিকেলের দিকে ওই যে মশার কামানটাকে ধোয়া দিয়ে যায়, এই ধোয়াতে কি করে মশাগুলোকে তাড়িয়ে নিয়ে যায় কোথাও। হ্যাঁ, তাড়িয়ে নিয়ে গিয়ে হয়তো মশাগুলো কোথাও লুকিয়ে থাকলো, কিছু মশা হয়তো মরলো আর কিছু লুকিয়ে থেকে প্রাণ বাঁচিয়ে নিল। কেমোটা অনেকটা ওরকম, আমাদের শরীরে যত ক্যান্সার মানে ক্যান্সারের যে জার্মগুলো ছড়িয়েছে ওইগুলোকে এক জায়গায় অ্যারেস্ট করে এবার সেগুলোকে এক জায়গায় অ্যারেস্ট করে ওরা মারার চেষ্টা করে। কিন্তু শরীরের ভেতরটা তো দেখা যাচ্ছে না, হতে পারে কোনো কোনায় কোনো লিভারের পাশে হয়তো কোনো একজন বেঁচে গেছে। হ্যাঁ, তাহলে কি হবে, তো নেক্সট টাইম সে আবার ওই জায়গাটায় শুরু করে রিল্যাপস করা। তো এই কারণে ডাক্তাররা কিন্তু বলে যে 5 বছরের মধ্যে এটা রিল্যাপস করতে পারে 10% লোকে, আর 10 বছর পরে 2% লোকে রিল্যাপস করতে পারে, এটা ডাক্তার আমাকে বলেছে। তো সেই কারণে তার উপর ভরসা করে তাহলে কেমোটা দেওয়া হয় কেন, এটা আমি ভেবে আমার মাথাতে ওই বুদ্ধিটাই এসছে যে এটাই হয়তো হবে। তো তাহলে আমরা কিওর নই, আমি এটুকুনি বুঝতে পারি যে না আমার শরীরে থাকতে পারে, জান থাকতে পারে, তাহলে আমাকে কি করতে হবে? কারণ এই কেমো দেওয়ার ফলে একটা শরীরের উপর তো ঝড় চলে, সেই ঝড়ে কি হয় শরীরের শক্তি যা হোক সবটাই প্রায় নষ্ট হয়ে যায়। তো সেই সময় আমাকে সেলগুলোকে ঠিক রাখতে হবে, যাতে পাশে ক্যান্সারের সেল একটা থাকলেও তার পাশের সেলটাকে যেন নষ্ট করতে না পারে। সেই কারণে আমি প্রোটিন পাউডার খেতাম,
কারণ এই প্রোটিন হচ্ছে আমাদের সেলের শক্তি, সেল গঠন করে হচ্ছে প্রোটিন দিয়ে। তাহলে প্রোটিন পাউডার এমনিতেই তো কেমো দেওয়ার ফলে খাবার দেওয়া সব বন্ধ হয়ে যায়, যেগুলো প্রবলেম হয় সেগুলো হচ্ছে প্রচণ্ড গা বমি করে, আর খাওয়ার একদম ইচ্ছে করে না খেতে, খাওয়াটা মানে টোটালি খাওয়া বন্ধ, কারণ মুখে টুকে ঘা হয়ে যায় ভেতরে, যার জন্য খাবারটা খাওয়া যায় না, তো সেইগুলো চলে যায়। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ঘুম চলে যায়, অনেক কিছুই এই অসুবিধাগুলো হয়। শরীরে বসে থাকলে উঠে দাঁড়ানোর শক্তি থাকে না, প্রচণ্ড মাথা ঘোরায় তখন, আর যেটা হয় সেটা প্রচণ্ড গ্যাস হয়। তার কারণ হচ্ছে খাবার যাই যেটুকুনি দিচ্ছি শরীরে ওইটা ডাইজেস্ট হয় না, তার ফলে প্রচুর গ্যাস হয়ে যায়। তো প্রচুর গ্যাস হয় বলে সেই সময়টায় আমি দুটো চারটে এমনকি 6টা করেও আমি অমৃত শক্তি খেয়েছি, ওই গ্যাসটাকে শরীর থেকে বার করার জন্য। আর অমৃত শক্তি কিন্তু শুধু গ্যাসই বার করে না, এটা পেটে কোনো ইনফেকশন থাকলে সেটাকেও কিন্তু নষ্ট করে। তো সেই সময় আমি প্রায় 4-6টা করে অমৃত শক্তি খেয়েছি। আর ডিটক্স খেয়েছি, তার কারণ হচ্ছে এই যে এত কেমিক্যাল শরীরে গেছে, সেইগুলোকে একটু ডিটক্সিফাই করার জন্য ডিটক্স খেয়ে গেছি। আর যেটা খেয়েছি সেটা হচ্ছে, যেহেতু আমার এই একটা হাতের ওপরে সমস্ত মানে কেমোগুলো চলেছে, এদিকে অপারেশন বলে এই হাতে আমার কিছুই হয়নি, এই হাতের ওপরেই 8টা কেমো চলেছে। তো যেই কেমো প্রত্যেকটা যেই মানে নার্ভের মধ্যে দেয়, ওই নার্ভের মধ্যে আর পরবর্তীকালে আর কিছু করা যায় না, ওই নার্ভটা ড্যামেজ হয়ে যায়। তো এই জন্য এই একটা হাতের ওপরেই বারবার কেমো মানে হাতে যদি নার্ভ না পায় তখন মানে অন্য উপায় দেখে আর কি, এখানে অপারেশন করে কোনো পাইপ বসিয়ে সেখান দিয়ে দেওয়া হবে কিনা, এরকম নানান কিছু উপায় থাকে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে আমার প্রত্যেকবারই এই হাতে নার্ভ পাওয়া গেছে এবং এই একটা হাতের উপর দিয়েই সব কেমো চলেছে আমার। তো সেই কারণে এই হাতটা প্রচণ্ড ঝিঝি, মানে একদম মনে হয় অবশ হয়ে গেছে এই হাতটা। তো সেই সময়টাতে আমি ভিটামিন বি কমপ্লেক্স আর ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা খেতে হবে, কারণ ক্যালসিয়াম এই সময় শরীর থেকে কমে যাবে, ক্যালসিয়াম কমে গেলে হবে না। তো ক্যালসিয়ামটা খেয়েছি, আর ভিটামিন বি কমপ্লেক্স খেয়েছি, আর হচ্ছে যেটা হচ্ছে মাল্টিভিটামিন, কারণ খাবার তো শরীরে যাচ্ছে না, সুতরাং শুধু একটু ফল কি কোনো রকম একটু লিকুইড কিছু খাচ্ছি এরকমই, তো সেই কারণে মাল্টিভিটামিনটা খেয়েছি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ডাক্তার আমাকে বলেছিলেন, আমি যেহেতু মানে ডাক্তার খুব ফ্রেন্ডলি, মানে ভীষণ, এটা খুব দরকার যে ডাক্তার যদি একটু বন্ধুর মতো হয় না, সেক্ষেত্রে না অনেকটা জয় করা যায় অনেক কিছু। তো ডাক্তারকে আমি বলতাম, ডাক্তার খুব ভালো ছিল, যেই কারণে উনি কেমো দেওয়ার আগে 10 মিনিট আমার সাথে কথা বলতেন। কারণ এই কারণে বলছি যে এই সময়টায় তো মানুষের একটা মেন্টাল অসুবিধা থাকে। আর ডাক্তারকে আমি না প্রথম কেমোটা নেওয়ার পরে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমি ভেবেছিলাম যে সবাই বলে না যে কেমো সব নিতে পারে না, হ্যাঁ এইগুলো তো আমাদের একটু শোনা আছে, আমিও ভেবেছিলাম যে সবগুলো কেমো আর নেওয়া হবে না আমার, হ্যাঁ, কারণ শরীরের যা হাল দেখতে পাচ্ছি ও আমার আর পরবর্তী কেমো আর চলবে না। তো আমি ডাক্তারকে লিখেছিলাম, আর রাত্রিবেলা তো ঘুম হতো না, সারা রাতি জাগা, কারণ ওই যে স্টেরয়েড দেয় একটা শরীরের যন্ত্রণা কমানোর জন্য, তো ওই স্টেরয়েডের জন্য ঘুম আসতো না, সারা রাতি বসে থাকতাম। তো বসে বসে ডাক্তারকে আমি মেসেজ করেছি যে আমার অনেক গল্পের বই আছে, তা আপনার কি কোনো লাইব্রেরি জানা আছে? হ্যাঁ, কারণ ডাক্তার আমাকে দেখেছে যে আমি বই পড়েছি, উনি গিয়ে বলতো আপনি কি বই পড়ছেন দেখি, আচ্ছা ওই বইটা পড়েছেন নাকি, হ্যাঁ উনিও অনেক বই টই পড়েছে, ওই জন্য গল্পের বইয়ের একটা নেশা আছে, উনি আমাকে জিজ্ঞেস করতেন দেখি কি বই পড়ছেন, এবার সেটা নিয়ে উনি আমার সাথে খানিকক্ষণ গল্প করলেন, এবং গল্প করে উনি আমাকে বলে দিতেন যে পরবর্তী কেমোতে আমার কি অসুবিধাগুলো হবে সেটা আমাকে আগাম জানিয়ে দিতেন, যাতে আমি ভয় না পাই। তো আমাকে বলতেন যে এরপরে কিন্তু আপনি দেখবেন নখগুলো কালো হয়ে গেছে, মনে হতো কালো নেল পালিশ পড়েছে, কিন্তু ভয় পাবেন, নখগুলো আবার সাদা হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে বলেছে তাতে কি হয়, আমি পজিটিভ হয়েছি, আমি ভয় পাইনি, আমি দেখছি কালো হয়ে যাচ্ছে নখগুলো সব, তাতে ভেবেছি আবার ওগুলো সাদা হয়ে যাবে, যা ডাক্তার তো বলেইছে। এই জায়গাটা খুব আমার কাজে লেগেছে, যে ডাক্তার যে আমাকে মানে অ্যালার্ট করে দেওয়া যে এরপরে কিন্তু আপনার এটা হবে, ভয় পাবেন না, হ্যাঁ, এই উনি 10 মিনিট আমার সাথে কথা বলতেন, তারপরে কেমোটা স্টার্ট করতেন। তাতে কি হয়েছে, আমি কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে যেতাম এটাকে নেওয়ার জন্য। তো সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটা কেমোর পরে আরামসে আমাকে ওই থেকে হুইল চেয়ারে করে নামানো হতো, তা আমি বলতাম হুইল চেয়ার দেবেন না, আমি হেঁটেই নামতে পারবো,
তো ওরা বলছে না আমাদের এটা রুলস। আমি বললাম তাহলে হুইল চেয়ার অবধি আমাকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিতে হবে। আমাকে শুধু হসপিটালের ওই লিফট দিয়ে না দিয়ে নিচে পৌঁছে দেবেন, ওরও আমি যাবো না, আমি নিজেই যেতে পারবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এইগুলোকে একটাও বন্ধ করিনি। সেই সময় মানে বলতে গেলে মোদি কেয়ার দেখুন, এইগুলো যে আমি খেয়েছি, আজকে যারা মোদি কেয়ারে নেই তাদের বাড়ির লোক কিন্তু যতই হাজার বলি, এগুলো তো অনেকগুলো টাকারই ব্যাপার, বাড়ির লোক না এইগুলোকে এফোর্ড করবে। তার ঘরে হয়তো একটা ক্যান্সার পেশেন্ট আছে, তারা না বুঝবেই না যে এইগুলো তার জন্য কত প্রয়োজন, তারা এফোর্ড করবে না। ওই জন্য আমি মোদি কেয়ারকে হাজারবার থ্যাংক ইউ জানাই যে সেই সময় আমি মোদি কেয়ার করতাম বলে তাই আমি নিজে নিজে সাজেশন করে আজকে এগুলো কিন্তু খেতে পেরেছি। তো এটা আমার বাড়ির লোক হয়তো এফোর্ড করতো না, যদি আমার ওরকম মানে সাধারণ মানুষের মতন অবস্থা হতো তারা কিন্তু এগুলো অ্যালাউই করতো না খাওয়ার জন্য। কিন্তু আমি মোদি কেয়ার করেছি বলে এগুলোকে কিন্তু আমার জীবনটাকে আমি বাঁচিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমি ভাত এইটুকু খাই, কিন্তু সাপ্লিমেন্ট আমি পাগলের মতো খাই, কারণ আমি জানি ওইগুলোই আমার একমাত্র বেঁচে থাকার কারণ। এবং ভালোভাবে সুস্থভাবে আজকে এই যে মিলিনিয়ার হয়েছি, এটা কিন্তু অনেক কাজ করে অনেকগুলো রাস্তা পেরিয়ে তবে এখানে এসেছি। তো তার জন্য যদি শক্তিটা আমার নিজের না থাকে তাহলে আমি কি করে করব, তাই না? আর সব থেকে আমার ভালো লাগে যে এই বইটা আমাকে ডাক্তারবাবু যেদিন আমি লাস্ট কেমো উনি আমাকে দিয়েছিলেন, আমি জানি না এই বইটার নারাজ নামটার মানে হচ্ছে এই শানিত অস্ত্র। এই যে অস্ত্রটার ছবিটা রয়েছে না, এটার মানেটা হচ্ছে এটাই। আমি মানে ওনাকে আর বলতে পারিনি যে উনি আমার হাতে কি অস্ত্র তুলে দিয়ে গেছেন। এইটা আমার কাছে সত্যি মানে অমূল্য। আমি যখনই মন ভেঙে যায় আমি এটা বারবার পড়ি, কারণ এইটা এখানে একদম সত্যি ঘটনা আছে। কোনো একটা আমাদের দেশেরই কোনো একটা সময় কিছু মানুষের মানে আমাদের যখন স্বাধীনতা হয়নি আমাদের দেশ, সেই সময় কিছু মানুষের এত ভালো স্ট্রাগল, আমরা তো অনেক বিপ্লবীদের অনেক কিছু দেখেছি, বাট সাধারণ মানুষও যে কত স্ট্রাগল করেছে সেই সময়, সেই রকম কিছু মানুষের এখানে ইতিহাস আছে যেগুলো পড়লে না গায়ে কাটা দেয়। তো সেইটা আমি বারবার পড়ি, কারণ আমার নিজের মধ্যে সেই শক্তি সঞ্চার করার জন্য। তো সেই কারণে আজকে বলছি যে ভালো লাগছে ঠিকই, বাট আমার তো জার্নিটা আরো লং হবে এটাই আশা করি। তো ভগবানের উপর ছেড়ে দিয়েছি যে আমি যদি সত্যি কথা বাই হার্ট আমি যদি সবার জন্য ভাবি তাহলে আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রেখো, কারণ সবার জন্য আমার কিছু করে যেতে হবে। আমার জন্য শুধু ভাবি না, যতক্ষণ পর্যন্ত এই মিলিনিয়ার আমার টিমের মধ্যে ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। তো ওইটা যেন কোথাও একটা মানসিক শান্তি দেয়। কারণ একসময় ভাবতাম কি, যখন পে আউটটা বেরোতো প্রথম ভোলাদা হয়তো ফোন করলো, কি হলো কত ঢুকেছে, 3000 ঢুকেছে। হ্যাঁ বললাম, আরে 3000 ঢুকেছে, হ্যাঁ আমার তো মনে হয় রাগ হতো, 3000 ঢুকেছে তাই নিয়ে বলছে ওরকম। হ্যাঁ তো এটা ভাবতাম, কিন্তু অ্যাকচুয়াল কি ডাউন লাইনের ইনকামটা সত্যিই ভালো লাগে। আমারও কিন্তু তাই, আমার 1 লাখ দেখে কিন্তু আমার শান্তি নেই। ওরা কত পেয়েছে ওটা জানার জন্য কিন্তু মনটা ব্যাকুল হয়ে থাকে, যে ওরা কত পেয়েছে, ওরা ভালো পেয়েছে। তো ওই জায়গাটা থেকে ফিল করি যে ওদের যতক্ষণ না ওই ভালোটা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তো সুতরাং আশা করি যে ভগবান সেটুকু সময় আমাকে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। 100 साल